প্রিয় ছাত্রছাত্রী, নদীর কাজ। দেখো, যেমন আমাদের সবারই কাজ আছে, প্রত্যেকটা মানুষের কাজ আছে, তেমনি নদীরও কাজ আছে। সে নদীর কাজগুলো আমরা হয়তো চোখে একেবারে সামনাসামনি দেখতে পারি না, কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটি নদীরই কাজের ফলেই হয়েছে, এটা নদীরই কাজ। তো আমরা একটু আলোচনা করে নিচ্ছি। নদীর উৎস থেকে, অর্থাৎ একেবারে নদীর শুরু থেকে নদী যেখানে গিয়ে মিশে যাচ্ছে, এই দীর্ঘ পথে নদী বিভিন্ন ধরনের কাজ করে। বিভিন্ন ধরনের কাজ করে। কি কি কাজ? এই বিভিন্ন কাজগুলোর মধ্যে প্রথমেই যে কাজটা করে তার নাম হচ্ছে ক্ষয় কাজ। প্রথমের হলো কাজ ক্ষয় কাজ, তারপর হচ্ছে বহন কাজ, আর তারপরে এসে যাবে সঞ্চয় কাজ। তাহলে এই বিভিন্ন ধরনের কাজের মধ্যে তিনটি কাজকে আমরা ধরে নেব, বা ভূবিজ্ঞানীরা যারা আছে তারা এই প্রধানত তিনটি কাজকেই তারা মান্যতা দিয়েছে। ক্ষয়, 2 নম্বর হচ্ছে বহন, 3 নম্বর হচ্ছে সঞ্চয় কাজ। ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, এই হলো তিনটি কাজ। এবারে আমরা এক এক করে একটু আলোচনা করে নিচ্ছি। প্রথমেই ক্ষয় কাজ। প্রথমেই হচ্ছে ক্ষয় কাজ। এটা দেখে নাও ক্ষয় কাজ কিভাবে হচ্ছে। প্রথমেই আমরা বলেছিলাম যে নদীর কাজের মধ্যে তিনটি কাজের মধ্যে হচ্ছে ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ। এবার এই ক্ষয় কাজ নদী কখন করে? ক্ষয় কাজ করছে একেবারে পার্বত্য প্রবাহে। যখন আমরা এখানে বলেছিলাম উচ্চ গতিতে পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয় কাজ। তাহলে আবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন স্যার পার্বত্য অঞ্চলে কেন নদীর প্রধান কাজ হলো ক্ষয়? কেন পার্বত্য অঞ্চলে ক্ষয় কাজ করে? দেখো, ছবিতে আমি দেখিয়েছিলাম যে পার্বত্য অঞ্চল, পার্বত্য প্রবাহ একেবারে নদী উৎস থেকে পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর দেখো ঢাল, এই যে নদীর ঢাল একেবারে খাড়া, নদীর ঢাল খাড়া ঢাল। এবার এই খাড়া ঢালের মধ্য দিয়ে নদীর জলের প্রচণ্ড স্রোত, নদীর গতি প্রচণ্ড। তবে হ্যাঁ, এখানে কিন্তু নদী প্রশস্ত নয়, নদী হচ্ছে এখানে সংকীর্ণ। এখানে নদী সংকীর্ণ। নদীর দুই পার হচ্ছে পাহাড়, অর্থাৎ নদীর দুই পাড়ের মধ্যে হচ্ছে যে পাহাড়, সেখানে শিলা পাথর শক্ত পার, তার ফলে নদী কিন্তু এখানে প্রশস্ত নয়। এই জন্য এই জায়গায় এই পার্বত্য অঞ্চলে নদী সংকীর্ণ, একে বেঁকে প্রবাহিত হয়, কিন্তু তার প্রচণ্ড স্রোত, তার প্রচণ্ড গতি। আর এই প্রচণ্ড স্রোতের কারণেই, এই প্রচণ্ড গতির কারণেই এখানে সবচেয়ে ক্ষয় কাজ বেশি হয়। যেমন ধরা যাক
এই গতির কারণে নদীর সামনে অর্থাৎ নদীর জলের সামনে, নদীর স্রোতের সামনে বড় বড় পাথর পড়ে গেল। সেগুলোকে নদীর ক্ষমতা আছে তাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য। সেগুলোকে সে গড়িয়ে প্রচণ্ড একটার সঙ্গে আরেকটা পাথরের মধ্যে ঠক্কর লাগিয়ে সেগুলোকে কিন্তু চূর্ণ বিচূর্ণ করে দেয়। সুতরাং এখানে সেই ক্ষমতা কিন্তু নদীর আছে। তাহলে এই যে কাচ অর্থাৎ যে কোনো পাথরকে, যে কোনো প্রস্তর খণ্ডকে নদী যে চূর্ণ বিচূর্ণ করে দিল, এই প্রস্তর খণ্ডকে একখান থেকে সে যে সরিয়ে অর্থাৎ স্থানচ্যুত করে আরেকখানে যে নিয়ে যাওয়ার যে ক্ষমতা, এটা হচ্ছে নদীর ক্ষয় কাজ। এবারে এই নদীর ক্ষয় কাজ আমরা আরেকটু দেখে নেই যে নদীর ক্ষয় কাজ দুভাবে হয়। দুভাবে হয়। দেখো, একটি হচ্ছে পার্শ্বক্ষয় আর একটি হচ্ছে নিম্নক্ষয়। এগুলো আমাদের খুব সোজা বিষয়, সোজাভাবে আমাদের শিখে নিতে হবে। খুব মাথায় এত চাপ দেওয়ার কোনো বিষয় নেই, একেবারে সাধারণ বিষয়। প্রত্যেকটা আমাদের ওই 1-2 লাইন করে আমাদের একটু বুঝে নিলেই হয়ে যাবে, সেরকম কোনো বিষয় নেই। তাহলে এই ক্ষয়ের মধ্যে 2 ধরনের ক্ষয়, একটা হচ্ছে পার্শ্বক্ষয়, একটা হচ্ছে নিম্নক্ষয়। দেখো, একেবারে কথাগুলোর মধ্যেই আমাদের উত্তরও দেওয়া পার্শ্বক্ষয়। আমরা পার্শ্বক্ষয় বলতে এইটুকু বুঝি পাশে, পার্শ্বক্ষয় বলতে আমরা বুঝি পাশে, নিম্নক্ষয় বলতে বুঝি আমরা নিচে। তাহলে পার্শ্বক্ষয় কোনটা? পার্শ্বক্ষয় অর্থাৎ নদী যখন তার পাড়ের দিকে অর্থাৎ 2 পাড়ের দিকে ক্ষয় করবে তখন তাকে বলা হচ্ছে পার্শ্বক্ষয়। আর নদী যখন তার নিচের দিকে অর্থাৎ নদী গর্ভের দিকে ক্ষয় করবে তখন তাকে বলা হচ্ছে নিম্নক্ষয়। এই হলো দুটো বিষয়। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি যে এই দুটো জিনিসের মধ্যে পার্বত্য অঞ্চলে এর প্রভাব কতখানি। পার্বত্য অঞ্চলে দেখো পার্শ্বক্ষয় খুব কম হয়। পার্শ্বক্ষয় খুব কম হয় অর্থাৎ নদীর 2 সাইডে 2 পারে খুব বেশি ক্ষয় করতে পারে না। কারণ কেন পারে না ক্ষয় করতে? কারণ 2 পারে হচ্ছে শক্ত শিলা। 2 পারে তো আমাদের যেমন সমভূমিতে যখন নদী আসে, তো সমভূমিতে নদী আসলে সমভূমিতে নদীর যে 2 পার, সেই 2 পারে কিন্তু মাটি। ফলে এই নরম মাটিকে ওই নদী খুব তাড়াতাড়ি ক্ষয় করে নিতে পারে। কিন্তু পার্বত্য অঞ্চলে যেহেতু তার নদীর 2 পার শক্ত শিলায় গড়া, ফলে পার্শ্বক্ষয় একেবারে নেই বললেই চলে। তাহলে কি সেখানে নিম্নক্ষয় বেশি হয়, অর্থাৎ একটু নিচের দিকেই ক্ষয়টা নদী বেশি করে। আর যার ফলে পার্বত্য অঞ্চলে নদী কিন্তু সংকীর্ণ, অর্থাৎ যেহেতু পার্শ্বক্ষয় করতে পারে না, পাশে নদী বড় হয় না কিন্তু একটু গভীর হয়, যেহেতু নিম্নক্ষয় বেশি হয় ফলে নদী একটু গভীর বেশি হয়। এই কারণেই পার্বত্য অঞ্চলে নদী কিন্তু সংকীর্ণ হয়। এবার আরেকটা বিষয় আমরা দেখছি, এই যে ক্ষয় যেটা আমরা বললাম যে নদীর 2 রকম ক্ষয়, একটা পার্শ্বক্ষয় আর একটা হচ্ছে নিম্নক্ষয়। তো এই পার্শ্বক্ষয় নিম্নক্ষয় এই গোটা দুটো প্রক্রিয়ায় বিভিন্নভাবে সংগঠিত হয়। বিভিন্নভাবে সংগঠিত হয়। সেটা কি রকম? 1 নম্বর দেখো, আমি এখানে লিখছি 1 নম্বর হচ্ছে যাকে আমরা বলছি জল প্রবাহ ক্ষয়। 1 নম্বর, আমি একটা একটা করে লিখছি। 1 নম্বর হচ্ছে জল প্রবাহ ক্ষয়। অর্থাৎ
জল প্রবাহের দ্বারা ক্ষয়, এটাও হতে পারে। জল প্রবাহের দ্বারা ক্ষয়, এটা হতে পারে। এখানে প্রধান বিষয় হচ্ছে জল, অর্থাৎ নদীর জলের দ্বারা, জল অর্থাৎ নদীর স্রোতের দ্বারা। এই স্রোতের দ্বারা যদি নদীর পাশে কিছুটা ক্ষয় হয় সেটাও হবে। এই স্রোতের দ্বারা নদীর নিচে, নদী গর্ভে যদি ক্ষয় হয় সেটাও হবে। এই জলের দ্বারা, তার মানে জলের স্রোতের দ্বারা যদি কোনো বড় বড় পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেটাও হবে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? আমরা এখানে বুঝলাম সেটা হচ্ছে এই জলের প্রবাহ দ্বারা, জলের শক্তি দ্বারা বড় বড় যে প্রস্তরখণ্ড সেগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখনই আমরা তাকে বলবো জল প্রবাহ ক্ষয়, অর্থাৎ জল প্রবাহের দ্বারা এই ঘটনাটি ঘটল। 2 নম্বরে আরেকটা বিষয়, 2 নম্বর হচ্ছে অবঘর্ষ। অবঘর্ষ ক্ষয় 2 নম্বর, অর্থাৎ এটিও একটি প্রক্রিয়া, এই ক্ষয়ের প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়া। অবঘর্ষ প্রক্রিয়াটা কি? অবঘর্ষ প্রক্রিয়া হচ্ছে যে নদীর একটা গর্ভ আছে, মানে আমরা যেখানে বলি একেবারে নদীর নিচ, আর বড় বড় যে প্রস্তর খণ্ড, এই বড় বড় পাথরগুলো যখন নদী গর্ভের সঙ্গে ঘর্ষণ করে, বড় বড় পাথরগুলো গড়িয়ে গিয়ে নদীর একেবারে গর্ভে যখন আঘাত করে তাতে করে ক্ষয় হয়। তাতে করে যে ক্ষয় হয় তখন তাকে আমরা বলি অবঘর্ষ ক্ষয়। এখানে আমাদের শুধু একটা লাইন বুঝে নিতে হবে, আর কিছু নেই, যে কি সে অবঘর্ষ ক্ষয়টা কি জিনিস। অবঘর্ষ ক্ষয়, আমি আবারও বলছি যে অবঘর্ষ ক্ষয় হলো যে সমস্ত প্রস্তরখণ্ড সেগুলো যখন একেবারে নদী গর্ভে আঘাত করে তাহলে যে ক্ষয়টা হয় তা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এবার আরেকটি হচ্ছে ঘর্ষণজনিত। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে ঘর্ষণজনিত। ঘর্ষণজনিত ক্ষয়, অর্থাৎ এখানে ঘর্ষণজনিত বলতে কি বোঝায়? যেমন ধরা যাক একটা বড় পাথর আর একটা পাথরের সঙ্গে ঠোকাঠুকি লাগলো, একটা বড় পাথর আর একটা ছোট পাথরের সঙ্গে ঠোকাঠুকি লাগলো, এটা হতেই পারে। নদী গর্ভে এরকম যদি দেখা যায় যে বড় পাথরের সঙ্গে বড় পাথরের ঠোকাঠুকি, বড় পাথরের সঙ্গে ছোট পাথরের ঠোকাঠুকি, এই করতে করতে গিয়ে একেবারে বড় পাথর ভেঙে, ছোট পাথর ভেঙে সেটা একেবারে ছোট ছোট টুকরো, ছোট ছোট টুকরো থেকে একেবারে নুড়ি, আরো ছোট টুকরো একেবারে বালি, নুড়ি বালিতে পরিণত হয়ে যেতে পারে একটা সময়। এই যে প্রক্রিয়াটা, একে বলা হচ্ছে ঘর্ষণজনিত ক্ষয়। অর্থাৎ এরা ঘর্ষণ করে, ঠোকাঠুকি করে ছোট হতে হতে একেবারে বালি নুড়িতে পৌঁছে যেতে পারে, তখন তাকে আমরা বলি ঘর্ষণজনিত ক্ষয়। শুধুমাত্র তোমরা এইটুকু জিনিসই এখান থেকে জেনে নেবে। আরেকটি এখানেই লিখছি আমি 4 নম্বর, দ্রবণজনিত ক্ষয়। দ্রবণজনিত ক্ষয়, দেখবে আমি একটি বই ফলো করেই যাচ্ছি, তোমরা বিভিন্ন বইতে দেখে থাকবে, অন্য কোনো রকম কিছু এদিক সেদিকও থাকতেও পারে, তবে যেগুলি প্রধান সব বইতেই এগুলোই পাবে। এর থেকে বেশি আমাদের খুব রাইট নাও আমাদের খুব জানার দরকারও নেই খুব একটা। তাহলে আরেকটি হচ্ছে যে দ্রবণজনিত ক্ষয়। দ্রবণ মানে দ্রবীভূত,
মিশে যাওয়া, মানে মিলে যাওয়া, সেই বিষয়গুলো এখানটায় বোঝায়। আর দেখা গেল যে ধরো নদীর জলের মধ্যে চুনা পাথর বা এই ধরনের কিছু এমন কিছু জিনিস আছে যেটা খুব সহজে গলে যায়, মিশে যায়, এই ধরনের যদি কিছু ঘটনা ঘটে তখন তাকে আমরা দ্রবণজনিত ক্ষয় বলি। দেখা গেল যে চুনা পাথর একটা অঞ্চল আছে বা বিভিন্ন চুনা পাথরের বড় বড় টুকরো সে নদীর জলে পড়লো, সেটা ধীরে ধীরে মিশে যাচ্ছে, তাহলে তখন আমরা তাকে বলি দ্রবণজনিত ক্ষয়। তাহলে ক্ষয় বিষয়ে আমাদের মোটামুটি একটু ধারণা আমাদের হয়ে গেল যে ক্ষয় হচ্ছে নদীর কাজ হচ্ছে তিনটি: ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ। তার মধ্যে থেকে প্রধান হচ্ছে যে ক্ষয় কাজ। সেই ক্ষয় কাজের যে বিষয়গুলো, ক্ষয় কাজের মধ্যে যে যতটুকু ক্ষয় কাজের মধ্যে আমাদের জানার বিষয়, সেটুকু আমরা মোটামুটি একটু জেনে গেলাম। এবারে পরের বিষয় বহন। আমরা আগে বলেছিলাম আরেকটি কাজ হচ্ছে বহন কাজ। একেবারে সোজা ভাষা, বহন কাজ মানে বয়ে নিয়ে যাওয়া। সবাই বহন, অনেক কিছু জিনিস বহন করে, তো সেই নদীও অনেক জিনিস বহন করে। সেই বিষয়টি আমরা এখন ভালো করে একটু জেনে নেব। তাহলে নদী কি কি বহন করে? নদীর জলের সঙ্গে একটু আগে বললাম সে বড় বড় পাথর, ছোট পাথর, নুড়ি পাথর, বালি, কাকড়, মাটি, এগুলো একেবারে নদীর জলের সঙ্গে বাহিত হয়ে একখান থেকে আরেকখানে চলে যায়। এই যে একখান থেকে আরেকখানে চলে যায়, চলে যাওয়াটাই হচ্ছে বহন কাজ। অর্থাৎ এই কাজটি করছে নদী। নদীর জলের সঙ্গে বড় পাথর, ছোট পাথর, নুড়ি, বালি, কাকড়, এই সমস্ত বাহিত হয়ে একখান থেকে যখন আরেকখানে যায়, সেখানে যায় বলতে নিশ্চয়ই সেখানে গিয়ে হয়তো জমা হয়, সঞ্চিত হয়। তাহলে এই যে বয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে নদীর বহন কাজ। এবার এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এই বহন কাজ সংগঠিত হয়। সেই বিভিন্নভাবে যে বহন কাজ সংগঠিত হয় সেটা একটু দেখে নিচ্ছি। সেটা হচ্ছে এক নম্বর, হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। বিভিন্নভাবে যে বহন কাজ সংঘটিত হয় তারই মধ্যে এক নম্বর হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। এবার এই দ্রবণ প্রক্রিয়া সেটা কি? সেটা হচ্ছে নদীর জলের মধ্যে, যেমন একটু আগেই আমি বলেছিলাম চুনা পাথর, ঠিক তেমনি সালফেট, তারপর হচ্ছে ধরো ক্লোরাইড, তারপর হচ্ছে অক্সাইড, এগুলো কিন্তু নদীর জলের মধ্যে গুলে যায়, দ্রবীভূত হয়ে এগুলো একখান থেকে আরেকখানে বাহিত হয়। এটি হচ্ছে মোটামুটি দ্রবণ প্রক্রিয়া। এবার দু নম্বরে হচ্ছে আকর্ষণ। দুই নম্বর হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া। আকর্ষণ প্রক্রিয়া কি দেখো,
সেটা হচ্ছে ধরা যাক যে একটু বড় আকারের পাথর, নুড়ি, বালি, এগুলো আকর্ষণ মানে বিশেষ করে এখানে হচ্ছে স্রোতের টানে, এখানে আমরা বলবো স্রোতের টানে, এটি হচ্ছে আকর্ষণ, আর কিছু নয়। এই বড় পাথর বা নুড়ি এ সমস্ত বা ছোট ছোট পাথর এগুলো যখন একেবারে স্রোতের টানে ভেসে চলে যায় তখনই তাকে আমরা বলবো আকর্ষণ প্রক্রিয়া, আর কিছু নয়। 3 নম্বর সেটা হচ্ছে লম্ফদান। 3 নম্বর হচ্ছে দেখো সেটা হচ্ছে লম্ফদান। লম্ফদান প্রক্রিয়া, লম্ফদান মানে এখানে বোঝাই যাচ্ছে লাফিয়ে লাফিয়ে চলা। লম্ফদান মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলা। সেটা কি হচ্ছে, এই লম্ফদান প্রক্রিয়া হচ্ছে কোনটা, যে ধরো ওই বেশি বড় নয় পাথর, আবার একেবারে খুব ছোট নয়, মাঝারি, যাকে আমরা বলবো মাঝারি আকৃতির পাথর বা মাঝারি আকৃতির নুড়ি, এই সমস্ত কখনো কি হয় ভেসে না গিয়ে সেটা লাফিয়ে লাফিয়ে যায়, লাফিয়ে লাফিয়ে ভেসে যায়, লাফিয়ে লাফিয়ে চলে যায়, অর্থাৎ অথবা লাফিয়ে লাফিয়ে গড়িয়ে গড়িয়ে যায়। এই যে লাফিয়ে লাফিয়ে গড়িয়ে গড়িয়ে যাওয়া, এটা একটা প্রক্রিয়া, এটা লম্ফদান প্রক্রিয়ার মধ্যে পড়ে গেল। আর একটি হচ্ছে 4 নম্বর, 4 নম্বরে হচ্ছে ভাসমান। 4 নম্বরে হচ্ছে ভাসমান প্রক্রিয়া। তাহলে ভাসমান প্রক্রিয়ার মধ্যে কোনটা, সেটা হচ্ছে যে বিশেষ করে আমরা এটাই বলবো যে সমস্ত পাথরগুলো, যে সমস্ত নুড়ি পাথরগুলো বা যে সমস্ত তোমার ওই অন্যান্য পদার্থগুলো যতক্ষণ পর্যন্ত নদীর জলের মধ্যে ভাসতে পারে, এগুলো ভেসে ভেসেই যায়, এগুলো নদীর জলের সঙ্গে, এগুলো নদীর স্রোতের সঙ্গে ভাসতে ভাসতেই এগিয়ে চলতে থাকে। কিন্তু যখন আর তারা ভাসতে পারে না, অথবা এরকম হতে পারে নদীর জল তাকে আর ভাসিয়ে নিয়ে যেতে পারে না, অথবা নদীর জলের আর সেই ক্ষমতা নেই যে তাকে ভাসিয়ে নিয়ে যায়, তখন কিন্তু সেগুলো আবার ধীরে 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 নিচে সঞ্চিত হয়। এটিও হচ্ছে একটা প্রক্রিয়া ভাসমান। হ্যাঁ, সেগুলো তোমার ওই একটা দূরে গিয়ে কোথাও জমা হয়, বিশেষ করে নুড়ি, বালি, পাথর, ছোট ছোট পাথর, এগুলো আর একটা জায়গায় গিয়ে জমা হয়। এদের আমাদের শুধুমাত্র বিশেষ করে এটুকুই জানলে হবে যে জিনিসটা কি, অর্থাৎ ভাসমান প্রক্রিয়াই বা কি, লম্ফদান প্রক্রিয়া বা কি, আকর্ষণ প্রক্রিয়া কি, দ্রবণ প্রক্রিয়া কি, এই জিনিসগুলো আমাদের একটু করে জেনে নিলেই হবে। আরেকটি বিষয় হচ্ছে, তাহলে আমাদের ক্ষয় বিষয়টি পরিষ্কার হয়ে গেল, বহনও হয়ে গেল। এখন আমরা আসছি আরেকটি সঞ্চয় কাজ। সঞ্চয় এর যার আরেক নাম হচ্ছে অবক্ষেপণ। এগুলো 3টি কাজের মধ্যে ক্ষয়, বহন, সঞ্চয়। এই ক্ষয়, বহন, সঞ্চয়ের আমাদের যে একটা বেসিক ধারণা, অর্থাৎ একেবারে এদের সম্পর্কে আমাদের যতটুকু বর্তমানে একটু আমাদের জেনে নিয়ে এগিয়ে চলতে হবে, সেই ধারণাটুকু আমরা নিচ্ছি। সেটা হচ্ছে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সঞ্চয়। সেই সঞ্চয়টা কখন হয়? সঞ্চয় এই কাজগুলোর সঙ্গে আমরা যদি হিসেব করে দেখি যে ক্ষয় কাজ একেবারে উচ্চ গতিতে হয়, বহন কাজ মধ্য গতিতে হয় এবং সঞ্চয় কাজ নিম্ন গতিতে হয়। তবে এখানে বহন এবং সঞ্চয় কাজ কখনো মধ্য বা নিম্ন দুটোতেও হতে পারে। সেগুলো আমরা বিশেষ করে এখন আর এইরকম আলোচনায় যাচ্ছি না, শুধুমাত্র আমরা একেবারে সোজাভাবে প্লেনভাবে আমরা বোঝার চেষ্টা করছি যে এই সঞ্চয় কাজ বিশেষ করে নিম্ন গতিতে হয়, এটি আমরা ধরে নিয়ে এগোতে চাচ্ছি।
তো এবার সঞ্চয় বলতে মানে একেবারে নিম্ন গতি, সেই নিম্ন গতিতে নদীর জলের স্রোত একেবারে নেই বললেই চলে। সুতরাং নদীর জলের স্রোত একেবারে নেই। কেন নেই? কারণ নদীর কোনো ঢাল নেই বলতেই চলে, একেবারে নদী প্লেন মানে সমান। সুতরাং নদী যদি খাড়া হতো তবেই তো ঢাল হতো, তবেই না স্রোত বেশি হতো। তাহলে পার্বত্য অঞ্চল থেকে ঢাল কমতে কমতে সমভূমি অঞ্চলে আরও ঢাল কমে গিয়ে একেবারে নিম্নভূমিতে নদী একেবারে কোনো ঢাল ছাড়াই সমানভাবে বয়ে চলেছে। তাহলে এখানে কিন্তু সেরকম ঢাল বলতে কিছু নেই। আরে ঢাল কিছু নেই মানে নদীর স্রোত তেমন কিছু নেই। তাহলে এই অবস্থায় তখন নদী কি করবে? তার যে সমস্ত বোঝা, তার যে বাহিত বোঝা, সেই বাহিত জিনিসগুলো তখন সঞ্চয় করবে। এবার এই যে সঞ্চয় করলো, এখানে তিনটি কারণে হতে পারে। এক, যেহেতু নদীর গতিবেগ কমে গেছে। এবার দুই, নদীর গতিবেগ কেন কমে গেছে? নদীর গতিবেগ কমে গেছে কারণ নদীর ঢাল নেই বলে, অর্থাৎ নদী কোনো খাড়া নয়, নদী এখন সমান, তার জন্যই গতিবেগ কমে গেছে। তিন, আবার হয়তো কি তার এই ঢাল বা স্রোত কমে যাওয়ার কারণে তার ক্ষমতাও কমে গেছে। এই ক্ষমতা কমে যাওয়ার ফলে তখন সে আর নিরুপায় হয়ে যাই হোক বালি, নুড়ি, পাথর এগুলো তখন সবগুলো সে সঞ্চয় করছে, জমা করছে। এই হলো আমাদের একটা ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, এই সম্পর্কে হচ্ছে আমাদের একটা বেসিক ধারণা। আমরা এরপর যে একেবারে মূল পর্বে যেটা আমরা প্রবেশ করব সেটি হচ্ছে যে এই নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। আজকে আমি বলে রাখলাম, এরপরে যখন নেক্সট ক্লাস হবে তখন সেদিন হবে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। আর একটি কথা তোমাদের আমি জানিয়ে রাখছি, 2020 সনে যেগুলো প্রশ্ন আমরা এসে গেছে সেগুলো আমরা এখন এই রাইট নাও আমরা একটু অ্যাভয়েড করব। আর সুতরাং সেক্ষেত্রে এই যে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটি আমি দেখতে পাচ্ছি আসেনি। সুতরাং তোমরাও একটু ভালো করে পড়ে নেবে। আমি যখন সেদিন ক্লাস নেব তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আগামী দিন এই প্রশ্নটি অর্থাৎ নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সেটি আলোচনা করা হবে। থ্যাংক ইউ।